নমস্কার এবং শুভ নববর্ষ। কেমন আছেন আপনারা? অনেক দিন ফেসবুক লাইভে আসা হয় না। আজকেও আসার একটি বিশেষ কারণ আছে, সেটা তো আপনারা এখানে ডিটেলসে গেলেই পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে আপনারা যারা আমার বন্ধুবৃত্তে আছেন ফেসবুকে বা ফেসবুকের বাইরে, তারা জানেন যে আমরা একদম সমাজের সর্বস্তরে একটু আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বিভিন্ন আম, অমূল্য বা স্বল্প মূল্য বা মধ্যমূল্যের মণিমুক্তগুলো ছড়িয়ে আছে আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের নিদর্শন হিসাবে, সেগুলোকে একটু মানুষের কাছে পৌঁছাতে চাই। আর এটা খুব আমরা যে সবসময় খুব একাডেমিক ওয়েতে করতে চাই এটাও নয়, সেটাও আপনারা অনেকেই হয়তো জানেন যারা আমাদের সঙ্গে কম বেশি জুড়ে আছেন। তো বছরে আমাদের নানা অ্যাক্টিভিটিস হতে থাকে। একেবারে রাস্তায় একটা ট্যাবলো বার করা থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলা, সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, প্রদর্শনী করা, সেমিনার করা। আম, এবং রিসেন্টলি আমরা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে 8 দিন ধরে যে প্রোগ্রাম করলাম, সেখানে এক্সিবিশন তো ছিলই, কিন্তু সেই সঙ্গে আমরা কিছু কুইজ রেখেছিলাম। এবং আপনারা যদি আমার টাইম লাইন ফলো করেন তাহলে দেখবেন অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছিলাম সমাজের সর্বস্তরের সমস্ত বয়সের মানুষের কাছে। একেবারে ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে যে হয়তো এখন প্রাথমিক স্তরে পড়ে, সেখান থেকে শুরু করে আর একদম বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত মানুষ, তারা অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সঙ্গে আমাদের এই যে অনুষ্ঠান আমরা করেছিলাম কুইজ কন্টেস্ট এবং ছবি মেলানো, তাতে তারা অংশগ্রহণ করেছিলেন। এবং তাদের যে ফিডব্যাক আমরা পেয়েছিলাম, কারোর মৌখিক বক্তব্য হিসাবে, কারোর লিখিত আকারে, সেগুলো সত্যি আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। তো যে কথা বলছিলাম যে শুধুমাত্র খুব বেশ একটা গুরুগম্ভীর আলোচনা সভাই নয়, আমরা সেই সঙ্গে খুব সাধারণভাবে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করি। তারই একটা অঙ্গ হিসাবে আমরা বছরে যে অনুষ্ঠানগুলো করে থাকি, তার মধ্যে একটি হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে, বিশ্ব ঐতিহ্য দিবস। আমি দেখেছি বিহার অঞ্চলে আবার বিশ্ব দায় দিবস বলা হয়। আমি জানি না সেটার কারণটা কি, আমার কাছে ঠিক পরিষ্কার হয়নি। তো যাই হোক, এখন এবছরও আমরা এই যে প্রোগ্রামটি করছি এবং সেখানে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন বারাসাত শহরের, উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা সদর বারাসাত শহরের হৃদয়পুরের একটি ক্লাব সংগঠন, হৃদয়পুর উদয়ন সমিতি। আজকে তারা এভাবে যদি এগিয়ে না আসতেন, তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দিতেন, তাহলে আমরা হয়তো এই অনুষ্ঠানটা এইভাবে করতে পারতাম না। তার কারণ এখন আপনারা জানেন যে নির্বাচনের আবহ, চারিদিকে মিটিং মিছিল পথসভা জনসভা ইত্যাদি চলছে। এবং সেখানে আমরা গত বছর যেরকম আমরা একটা ট্যাবলো বার করেছিলাম, সারা শহর সেটি ঘুরেছিল। আমরা সেখানে ইতিহাসের কথা, ঐতিহ্যের কথা একদম মাইকিং করে বলতে বলতে গেছিলাম এবং সেই সঙ্গে একটি লিফলেট পত্রক আমরা মানুষের হাতে তুলে দিয়েছিলাম, যাতে আমাদের জেলার ইতিহাসের কিছু নিদর্শন, কিছু জায়গার কথা বলা ছিল। তো এই বছর আমরা সেটা করতে পারিনি এই নির্বাচনের আবহে। সেই কারণে কিভাবে কোথায় আমরা আমাদের অনুষ্ঠান করব সেটা নিয়ে দ্বিধায় ছিলাম। তো সেখানে আমার এক বন্ধু গোপাল, গোপালের রেফারেন্সে, মানে সে আমাকে বলে যে তুমি একবার ফোন করতে পারো হৃদয়পুর উদয়ন সমিতির যিনি আছেন, তার নাম টুবাই লাহিড়ী। তো তাকে ফোন করি এবং অত্যন্ত কি বলবো, আমাদের কাছে এটা অত্যন্ত আশ্চর্যের, বিস্ময়ের এবং যুগপৎ ভালো লাগার বিষয় ছিল যে তারা সঙ্গে সঙ্গে এটিকে, যাকে বলে আক্ষরিক অর্থে লুফে নেওয়া, তারা এটিকে লুফে নেন, অত্যন্ত উৎসাহ নিয়ে এগিয়ে আসেন। এবং সত্যি কথা বলতে হয়তোবা আমাদের যে উৎসাহ ছিল তার থেকে তাদের উৎসাহ অনেক বেশি। এবং তার ফলস্বরূপ যেটা হয়, আমাদের যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল একদিনের, 18ই এপ্রিল সন্ধ্যাবেলা, সন্ধ্যে 6টা থেকে 9টা, ওনারা প্রস্তাব দেন যে আমরা প্রোগ্রামটা 2 দিন ধরে করি, অর্থাৎ 17ই এপ্রিল এবং 18ই এপ্রিল। 17ই এপ্রিল হচ্ছে শুক্রবার,
এবং 18ই এপ্রিল হচ্ছে শনিবার। তো 17ই এপ্রিল আমাদের অনুষ্ঠানের উদ্বোধন। এবং আপনারা যদি একটু আমার টাইমলাইন ফলো করেন দেখবেন পিন পোস্ট করা আছে। তো সেখানে আপনারা অনুষ্ঠান সূচি সম্পূর্ণ পেয়ে যাবেন, কি কি অনুষ্ঠান হবে। এবং যে কথাটা প্রথম যেখান থেকে শুরু করেছিলাম, যে আমরা চাই সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এবং সেই জন্য তাদের মতো করে তাদের কাছে পৌঁছানো। তো তার অঙ্গ হিসাবে আমাদের এই দুদিনের অনুষ্ঠানে যেরকম বক্তব্য থাকছে, আলোচনা থাকছে বিভিন্ন বিষয়ে, আপনারা শুনলে হয়তো আপনাদের ভালো লাগবে যে আমাদের এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে প্রমা মুগ্ধা সরকার। আমি এইভাবে কোনো ব্যক্তিবিশেষের নামটা বলা ঠিক নয়, তার কারণ যারা এখানে বিভিন্ন পারফরমেন্স করবেন তারা প্রত্যেকেই স্বমহিমায় উদ্ভাসিত বা উদ্ভাসিতা। তো সেক্ষেত্রে কোনো একজন দুজনের নাম নেওয়াটা ঠিক হবে না, তবুও জাস্ট উদাহরণ হিসাবে আপনাদের বলছি যে সে অত্যন্ত এই মুহূর্তে প্রথিতযশা শিল্পী। এখানে গোপাল দাস বন্ধুবর, সে নাট্যচর্চার সঙ্গে ভীষণভাবে জড়িত, সে বিষয়ে বলবে এবং কিছু অভিনয়ও সে করে দেখাবে। এখানে কথা বলবে এবারে অল ইন্ডিয়া ইউজিসি নেটে যে প্রথম স্থান অধিকার করেছে চান্দ্রেয়ী পাল। তো সে আমাদের এই আঞ্চলিক ইতিহাসের উপরে বক্তব্য রাখবে। এবং আমি বলবো যে এইভাবে দু চারজনের নাম না নিয়ে আপনারা যদি সম্পূর্ণ অনুষ্ঠান সূচিটা একটিবার দেখে নেন তাহলে খুব ভালো হয়। আর দুদিনই সন্ধে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত অনুষ্ঠান। এবং যারা দূর থেকে আসবেন বা আসতে চাইবেন তাদের জানিয়ে রাখি যে এই আমাদের ভেন্যুটা যেখানে অনুষ্ঠানটি হচ্ছে সেটা কিন্তু হৃদয়পুর স্টেশনের খুবই কাছে, মানে হাঁটা পথে 3 থেকে 4 মিনিটের দূরত্ব। আর যদি টোটোয় আসেন তাহলে 2 মিনিট হয়তো লাগবে না। তো অত্যন্ত ছোট্ট দূরত্ব হৃদয়পুর স্টেশন থেকে। আবার উল্টো দিকে যশোর রোড, অর্থাৎ হৃদয়পুর মোড় যেটিকে বলা হয়, মধ্যমগ্রাম এবং বারাসাতের মাঝামাঝি। তো মধ্যমগ্রাম ছাড়িয়ে এসে যদি আপনি কলকাতার দিক থেকে আসেন তাহলে হৃদয়পুর মোড় থেকে হেঁটেও ওই 3 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম। তো আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ এই অনুষ্ঠানে, এবং আপনাদের সকলের সহযোগিতা, সকলের উপস্থিতিতে এই অনুষ্ঠানটা সার্থকতা লাভ করুক, এটি আমাদের কাম্য। এবং সেই সঙ্গে যারা হয়তো বিশেষ কোনো কারণে এবারে এই অনুষ্ঠানে আসতে পারছেন না বা পারবেন না, তাদের কাছেও বিনম্র অনুরোধ রইল, আপনার এলাকার ইতিহাসকে আপনি আপনার সমমনস্ক আর 2-4 জন মানুষকে নিয়ে একটু তুলে ধরার চেষ্টা করুন। নিজেদের বাড়িতে দরকার হলে ঘরোয়া কোনো একটি এই ধরনের অনুষ্ঠান করুন, যাতে আমাদের এই ইতিহাস এবং ঐতিহ্যের বার্তা। এবং এখানে একটি কথা বলে রাখা ভালো যে ইতিহাস, ঐতিহ্য, হেরিটেজ এটি কিন্তু শুধুমাত্র বিল্ড হেরিটেজ নয়, অর্থাৎ কোনো একটি প্রাচীন মন্দির, মসজিদ, গির্জা, রাজবাড়ি বা অন্য কোনো স্থাপত্যই শুধুমাত্র নয়। আমাদের যে আবহমান চিরকালীন যে আমাদের বিভিন্ন সঙ্গীতের ফর্ম, আঞ্চলিক লোকসঙ্গীতের ফর্ম, বাউল গান, ভাওয়াইয়া, চটকা, এবং যে বিভিন্ন উৎসব আছে সেই উৎসবের অনুষঙ্গেও অনেক গান জড়িয়ে থাকে, ভাদু, টুসু বা এরকম প্রচুর নানা রকম পরব আছে। বিভিন্ন হস্তশিল্প আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হস্তশিল্প, যেমন ধরুন এই যে তাঁত চালিত শিল্প, চাঁদ আগে যেটা হতো মানুষ তারা হাতে করতেন, অবশ্যই সময়ের দাবিকে আমাদেরকে মানতেই হবে, কিন্তু সেই সঙ্গে চিরাচরিত যে পদ্ধতি, প্রথা, সেটাকেও বোধহয় একেবারে ভুলে গেলে, অস্বীকার করলে চলবে না। তো এইরকম বহু হস্তশিল্প কিন্তু হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমরা আজকে ধরে নিন আপনি একটি খেলনা কিনবেন, আমি এই উদাহরণটি দিই মাঝে মাঝে। আপনার সামনে আজকে আপনি যদি কোনো একটা খেলনার দোকানে যান বা কোনো একটা স্টেশনারি দোকানে গেলেও আপনি নানাবিধ খেলনা, প্লাস্টিকের খেলনা বা ক্ষেত্র বিশেষে মেটালের খেলনা আপনি কিনতে পাবেন। কিন্তু এই যে চড়ক চলে গেল গতকাল, অনেক জায়গায় চড়কের মেলা হয়, সেখানে দেখবেন ওই পোড়ামাটির খেলনা গাড়ি, পোড়ামাটির নানা পুতুল, সেগুলো তারা নিয়ে সেখানে বসেন বা কেউ কেউ ফেরি করেন। একটু একটু তাদের দিকেও দেখুন। এবং ধরুন আজকে অনেক রকম প্রিন্টের ফর্ম আছে, ধরুন এই যে পটচিত্র, এই পটচিত্র আজকে ভীষণ একটা নামের জায়গায় চলে গেছে, কিন্তু এরকম আরো অনেক আর্ট ফর্ম আছে যেগুলো কিন্তু সেইভাবে পাদপ্রদীপের আলোতে আসেনি। অতএব এইখানেও আমাদের
একজন সামাজিক জীব হিসাবে, একজন ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি প্রেমী মানুষ হিসাবে আমাদের কিন্তু দায়িত্ব থেকে যায় এই জিনিসগুলোকে একটু হলেও প্রমোট করা। আপনি আপনার বাড়ির দেওয়ালে হয়তো সুইজারল্যান্ডের একটি ছবি টাঙাতেন, সেইখানে আঞ্চলিক বা স্থানীয় কোনো একজন শিল্পী রাখা। হয়তো আপনি একটি সাঁওতাল গ্রামে গেছেন, সেই গ্রামে ওই যে সাঁওতালদের বাড়িতে যে নানা রকম আর দেওয়ালের গায়ে নানা রকম ছবি তারা আঁকে। তো যদি কোনো একটা এরকম ফ্যামিলিকে কিছু আপনি অর্থ দিলেন, দিয়ে তাদেরকে বললেন তাদের মতো করে আঁকতে, এই জায়গাটায় কিন্তু আমরা বলতে পারেন একটু অর্থোডক্স। সেটা হচ্ছে ফরমায়েশি নয়, ফরমায়েশি নয়, যেখানকার যে স্বাভাবিক শিল্পশৈলী, সেই স্বাভাবিক শিল্পশৈলীকে উদ্বুদ্ধ করাটাই কিন্তু আমাদের উদ্দেশ্য থাকা উচিত। এবং আজকে অনেক ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা এই জায়গাটা আমার তো মনে হয় আটকে দিচ্ছে এই অর্থে যে অনেক সময় সরকার তাদেরকে সরকার বা অন্য কোনো সংস্থা তাদেরকে আর্থিক সাহায্য করছে, বিনিময়ে চাইছে তারা তাদের প্রচার কেন্দ্র হিসাবে এই শিল্প মাধ্যমগুলোকে ব্যবহার করতে। আমি জানি না, মানে হতে পারে আপনারা বলবেন এটা ঠিক, হতে পারে আপনারা বলবেন এটা ভুল, কিন্তু এর ফলে তারা তাদের চিরাচরিত যে ঐতিহ্য সেটা আমার যেন মনে হয় কোথাও হারিয়ে ফেলছেন। তো এই বিষয়টায় আপনাদের মতামত জানার ইচ্ছা রইল। আরেকটি বিষয়, সেটি অনেক দিন ধরেই ভেবেছি যে কোথাও একটু বলবো বা এইটা নিয়ে আপনাদের মতামত চাইবো। দেখুন, এখন একটা খুব টেন্ডেন্সি এসছে যে প্রাচীন কোনো জমিদার বাড়ি বা রাজবাড়ি, সেটিকে একটি হেরিটেজ হোটেল হিসাবে সেটিকে প্রমোট করা। নিঃসন্দেহে এক অর্থে হয়তো হেরিটেজ তাতে কিছুটা সংরক্ষিত হচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই হেরিটেজ প্রপার্টি যখন সেটি একটি ব্যক্তিগত মালিকানাধীন বা কোনো একটি সংস্থার মালিকানাধীন কোনো একটি হোটেল বা এই ধরনের কোনো জায়গাতে কনভার্ট হয়ে যাচ্ছে, তখন সেটা কিন্তু সাধারণ মানুষের অ্যাক্সেসের বাইরে চলে যাচ্ছে। তো ফলে একটা বৃহৎ অংশের মানুষ, তারা তাদের যে ঐতিহাসিক নিদর্শন, তারা তাদের যে ঐতিহ্য ইতিহাস, সেইগুলোকে দেখা বা সেইগুলোকে অনুভব করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তো এই প্রসঙ্গ আপনাদের মতামত একটু জানতে পারলে ভীষণ ভালো লাগবে। আর সবশেষে আবার বলি, আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে 17 এবং 18 এপ্রিল 2026, অর্থাৎ এই আজকে হলো মঙ্গলবার, না আজকে হলো বুধবার মোস্ট প্রবাবলি। তো আজকে বুধবার, হ্যাঁ। তো এই আর মাত্র 2টি দিন পরে 17 এবং 18 এপ্রিল, শুক্র এবং শনিবার, হৃদয়পুর স্টেশনের কাছে হৃদয়পুর উদয়ন সমিতির সভাগৃহ এবং হৃদয়পুর উদয়ন সমিতির প্রাঙ্গণে। এবং নিশ্চয়ই আপনারা উত্তর 24 পরগনা জেলার ইতিহাসের একটি ছোট্ট অংশকে দেখতে পাবেন আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে। এটি ছাড়াও আমাদের প্রধান অতিথি হিসাবে যিনি থাকছেন, আপনারা লিস্টটা দেখলেই পুরোটা পেয়ে যাবেন। তিনি বলবেন খুব ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে যশোর রোডের ইতিকথা। আমাদের যে যশোর রোড এক সময়তে অবিভক্ত বাংলার যশোহর পর্যন্ত যার বিস্তার ছিল, যেটি ব্যাপৃত ছিল যশোর পর্যন্ত, তো তার উপরে তিনি বলবেন। এরকম বহু মানুষ, ডক্টর সৌগত মুখোপাধ্যায় আছেন, শ্রী দিলীপ দত্তগুপ্ত, আপনারা অনেকেই হয়তো ওনার সঙ্গে পরিচিত। দিলীপ দা, উনি প্রত্নতত্ত্ব বিভাগে কর্মরত ছিলেন, বর্তমানে উনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে সংগ্রহশালা তার অ্যাডভাইজার, তো সংগ্রহশালা এবং দীর্ঘা আর্ট গ্যালারির অ্যাডভাইজার। তো দিলীপ দা বলবেন যে ঘরোয়া উপকরণে, এর আগে উনি আমাদের একটি অনুষ্ঠানে বলেছিলেন এবং সেটি অসাধারণ সমাদৃত হয়েছিল, যে ঘরোয়া উপকরণে যেমন ধরুন নিম পাতা, কর্পূর, এই সমস্ত জিনিস দিয়ে আমাদের যে প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো একটা প্রাচীন নিদর্শন আছে। কারো বাড়িতে হয়তো একটা প্রাচীন কয়েন আছে, কারো বাড়িতে হয়তো একটা প্রাচীন মূর্তি আছে, কারো বাড়িতে একটা প্রাচীন পুঁতি আছে। তো সেই জিনিসগুলোকে ঘরোয়া উপকরণ দিয়ে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি, তার উপরে বলবেন দিলীপ দত্তগুপ্ত। এরকম আরও বহু মানুষ আছেন, আমি সবার নাম এই পরিসরে, মানে আমি ক্ষমা চাইছি সবার নাম উল্লেখ না করতে পারার জন্য। প্রত্যেকের কাছে আপনাদের নিবেদন রইল যে আপনারা অনুষ্ঠান সূচিটি এখানে দেওয়াই আছে, আমার প্রোফাইলে গেলেই আপনারা পেয়ে যাবেন, সেখানে দয়া করে একবারটি দেখে নিন।
আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে এবং উল্টো দিক থেকে আমাদেরও সর্বান্তঃকরণে প্রচেষ্টা থাকবে আপনাদের সামনে একটি সুন্দর অনুষ্ঠান উপস্থাপনা করা। সকলে ভালো থাকবেন। সর্বেপি সুখিনা সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। শুভরাত্রি সবাইকে। আগামী বছর সকলের ভালো কাটুক।